ফেল করলে বাংলাদেশের যে মিডিয়া এখন সেই মিডিয়াতে যা হবে সেই মিডিয়ার প্রেশারটা নেওয়ার মতো সক্ষমতাই তামিম ইকবালেরও তখন থাকবে না। বাংলাদেশের যে র্যাঙ্কিংটা একটা টার্গেট সেট করে দেওয়া উচিত, যদি কোনো প্লেয়ার এই এক মৌসুমে 900 রান বা 500 রান বা 600 রান এই পরিমাণ রান করতে না পারে তাহলে সে এই কন্ট্রাক্টে ন্যাশনাল কন্ট্রাক্টে আসবে না। আপনার ফার্স্ট ডিভিশনে যেসব ক্লাব নিয়েছেন তাদের সঙ্গে আপনাকে ব্ল্যাকমেইল করে, হাউ কম? সিন্ধু ভাই, যে আগামীকাল নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডটা ঘোষণা করা হবে, কি মনে হয় এখানে পাকিস্তান সিরিজ থেকে আমরা কি খুব বেশি চেঞ্জেস দেখতে পাবো? আমার মনে হয় না বেশি চেঞ্জেস দেখতে পাবো, কারণ হচ্ছে আপনার এই যে সিরিজগুলি খেলা হবে এখন, এটা 100% আপনার বেস্ট টিম নিয়ে খেলবে বাংলাদেশ। বিকজ অফ আপনি জানেন যে একটা পয়েন্টের ব্যাপার রয়েছে। বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে হলে 2027 সালে আপনার ওই বছরের মানে 30শে মার্চ বা 30শে মার্চের মধ্যেই আপনাকে 7 দল বা 8 দলের মধ্যে থাকতে হবে। বেসিক্যালি 8 দলের মধ্যে থাকতে হবে, কারণ হচ্ছে যে আপনার সাউথ আফ্রিকা ডিরেক্ট কোয়ালিফাই করবে। ফলে আপনার যদি এই অবস্থানটা উন্নতি করতে না পারেন তাহলে আপনি কিন্তু সরাসরি খেলতে পারবেন না। অলরেডি আমরা এক ধাপ এগিয়েছি, তো সেই জায়গা থেকে যদি আরও এক ধাপ বা 2 ধাপ এগোতে হয় এবং সিল করতে হয় আপনার পজিশনটা, তাহলে আপনার টানা জিততে হবে। সেই ক্ষেত্রে আপনার টার্গেট কে? আপনার টার্গেট হলো হোমের যে সিরিজগুলি হয়, নিউজিল্যান্ড এবং এখানে যা পাকিস্তানের সাথে আমরা একটা জিতেছি, আর নিউজিল্যান্ডের সঙ্গে জেতা হয়ে গেলে আপনার অস্ট্রেলিয়া আসবে যদি, সেই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটা জিতলে আপনার 3টা সিরিজ জেতা হবে। 3টা সিরিজ জেতা হলে আপনার কিন্তু একটা পজিশন গেইন করে ফেলবেন এবং পয়েন্টের যে তালিকাটা থাকবে সেখানে আপনি একটু জাম্প করবেন। এর পরবর্তীতে যেটা থাকবে, ভারত সিরিজটা যদি হবে এবছর, তো ভারত সিরিজটা কিন্তু আপনার জন্য 50-50, আপনি জিততেও পারেন নাও জিততে পারেন। যদি আপনি ওইরকম আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে পারেন তাহলে আপনি জিতবেন। ভারতের সঙ্গে আপনি যখন জিতেছেন এর আগে, তখন আপনার সক্ষমতা ছিল অনেক বেশি। এখন আপনার ওয়ানডে দলটা কিন্তু অত সক্ষম না। বাংলাদেশ ভালো উইকেটে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, কিন্তু পাকিস্তানের 6 জন প্লেয়ার ছিল যারা আনক্যাপড, যাদের এখানে অভিষেক হয়েছে এবং তারা পাকিস্তান খুব একটা ভালো যে সন্দেহ ছিল তাও না। তারা বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজগুলি তাদের হোমে জিতেছে, কিন্তু অ্যাওয়েতে একটু টাফ তাদের জন্য। সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশকে যদি নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা হবে, এখানেও নিউজিল্যান্ডের এই টিম, যে টিমটা আপনার গত বছর এখানে বাংলাদেশের বিপক্ষে খেলে গিয়েছে, তারা কিন্তু কন্ডিশনটা মোটামুটি জানে এবং তাদের বিপক্ষে আপনার ভালো ক্রিকেট খেলেই জিতে হবে, মানে সিল করা। এই যে আপনার একটা নিশ্চয়তা, বা বেস্ট টিম না খেললে যদি আমি হেরে যাই, এই একটা ভয় বা দ্বন্দ্ব, যেতে ভেতরে দ্বন্দ্ব থাকে, নিজেদের কাজ করে যদি হেরে যায়। তো সেই ক্ষেত্রে এই আপনার সার্বিক বিবেচনায় বিসিবির যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা চিন্তা করে যে আমি সেরা টিমটা খেললে আগে সিরিজ নিশ্চিত করি, তারপরে গিয়ে আমি হয়তো থার্ড ওডিআইতে একটা চেঞ্জেস আনবো। যে কারণে দেখবেন আজকে প্রেস রিলিজ যেটা দিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে প্রথম 2টো ওয়ানডের জন্য আমরা দল ঘোষণা করব, অর্থাৎ আগামীকাল 12টার সময় যে দলটা হবে সেটা 2টো ওয়ানডের জন্য। পরবর্তী থার্ড ওয়ানডেতে গিয়ে কিছুটা পরিবর্তন আমরা দেখতেও পারি, তবে টি-20 যে স্কোয়াডটা হবে সেটা হয়তো এখনই ঘোষণা করবে না, সেটা কিছুদিন পরে ঘোষণা করবে। তো সেইটা অনেকগুলি পরিবর্তন আসতে পারে কিছু জায়গায়। পারভেজ হোসেন ইমনের জায়গায় তিনি যদি ফিট না থাকেন পুরোপুরি, আবার ধরেন একজন পেস বলার মুস্তাফিজ খেলবেন না, তিনি তো পাকিস্তানে ফিরে যাবেন ওয়ানডে সিরিজ খেলে। আপনি যেটা বলছিলেন, যে জিজ্ঞেস করেছিলেন যে ওয়ানডে সিরিজে যে দলটা খেলেছে পাকিস্তানের বিপক্ষে, সেই দলটার মধ্যে খুব একটা পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে কিনা, হাউকাম? কোনোভাবেই না। আপনার বেস্ট এখন ধরেন আপনার টিমে 15 জন সেরা খেলোয়াড় রয়েছে, এর বাইরে আর কোনো খেলোয়াড় ওইরকম নেই, তাহলে তো আপনার ওর প্লেয়ারগুলি নিয়েই খেলবেন। আপনার জাকের আলী অনেক পুশ করার যায় কথা, তিনি কিন্তু এখন রেসে নেই, বিকজ অফ লাস্ট অনেক দিন ধরে তিনি খেলার মধ্যে নেই। বিশেষ করে যদি আপনি যদি ইয়ের কথা চিন্তা করেন, বিসিএলের কথা, তিনি ওখানে কিন্তু ভালো করতে পারেনি, যে কারণে তার জায়গাটা অঙ্কনের কাছে দখলে আছে। তো কিন্তু টপ অর্ডার সেকান্দার ভাই, খুব বেশি চেঞ্জেস যদি না হয়, তাহলে আমাদের হেড কোচ বলেছিলেন যে বিশ্বকাপের আগে তিনি 24-25 জনের একটা পুল ঘোষণা করবেন, যারা আসলে যাদেরকে বিশ্বকাপের জন্য রেডি করা হবে। তো এই যে নিউজিল্যান্ডের মেইন টিমের 10 জন প্লেয়ার আসছেন আমরা জানি, তো এই সময়টা কি বাংলাদেশের জন্য নিজেদেরকে যাচাই করে নেওয়ার জন্য একটা ভালো সময় ছিল না, যে যাদেরকে আমরা বিশ্বকাপে পাঠাবো বা যারা আমাদের বিশ্বকাপে যেয়ে খেলবে? পুরো সেটটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, যে কারণে আপনার এই যে এতটা রিস্ক নিতে পারবেন আপনি। যে রিস্ক একটা কথা বললাম, যে প্রথমে যদি আপনি হেরে যাই তাহলে আমার পয়েন্ট খোয়া যাবে। আমি চাই না কোনোভাবে আমার পয়েন্ট এই মুহূর্তে খোয়া যাক। আমি একটা অবস্থান অর্জন করার পরে তারপরে আমি
আমার টিমটাকে এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টটা কাদেরকে দিয়ে করব? যারা হলো আমার পাইপলাইন থাকবে। বেসিক্যালি 25 জনের স্কোয়াড তৈরি করলেও আপনি কিন্তু 17-18 জনের বেশি কখনোই লাগে না। আপনার যে ব্যাকআপ, প্রত্যেকটা জায়গার একটা করে দুটা করে ব্যাকআপ লাগে, সেটা হলো মিডল অফ ব্যাটিং অর্ডারে সবচেয়ে বেশি লাগে। আপনার বোলিংয়ে কিন্তু যথেষ্ট ব্যাকআপ রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন বোলারদের আপনি জায়গাও দিতে পারবেন না। সাউথ আফ্রিকাতে আপনার যেহেতু খেলা হবে, সেক্ষেত্রে 5 জন সিমার আপনাকে নিতে হবে। সেই ক্ষেত্রে কাদেরকে নেবেন? আপনি একজন অলরাউন্ডার লাগবে। যদি অলরাউন্ডার সিমিং অলরাউন্ডার পান তাহলে ভালো, আর যদি সিমিং অলরাউন্ডার না পান তাহলে আপনাকে 5 জন জেনুইন পেস বোলার নিতে হচ্ছে। বাদ বাকি থাকে কয়জন? 15 জনের মধ্যে 10 জন। তো 10 জন তো কারা হবে? স্পিনার হবে, ব্যাটার হবে। এই ক্ষেত্রে মেহেদী মিরাজ তো ক্যাপ্টেন, এজ ক্যাপ্টেন, এবং তিনি ওয়ান ডে অলরাউন্ডার। সেই সব জায়গা থেকে অন্য যারা থাকবেন তাদেরকে ব্যালেন্স করে নিয়ে চলে যাবে। তো আপনার 18 থেকে 25 জনের একটা স্কোয়াড থাকবে, বিকজ অফ আপনার তাদেরকে কখনো কখনো উলটপালট করতে হবে, আবার ইন ফিউচারের কথা চিন্তা করতে হবে। যেন সাকিব তামিমদের ক্ষেত্রে যেটা হয়েছে, ওনারা অবসরে যাওয়ার পর একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যে কারণে আমরা 2023 সাল থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ওয়ানডেতে সাফার করেছে এবং বাংলাদেশ ওয়ানডেতে ভালো করেনি, যে কারণে আজকে আপনার এই নিউজিল্যান্ডের সেকেন্ড টিমের বিপক্ষেও আপনাকে বেস্ট টিম নিয়ে খেলতে হচ্ছে একটা ভীতি থেকে। যদি আমি হেরে যাই তাহলে আমার পয়েন্ট খোয়া যাবে, এবং এই পয়েন্ট না পেলে আমার যে সেকেন্ড মানে সরাসরি কোয়ালিফাই খেলার যে একটা সম্ভাবনা বা আমার যে চেষ্টা, সেই চেষ্টাটা বৃথা যাবে, আর বৃথা গেলে বাংলাদেশ বিশ্বকাপে নাও খেলতে পারে। সেখানে ভাই আপনার কথা সূত্র ধরেই জানতে চাই, এই যে 99 সালের পরে কিন্তু বাংলাদেশের আর কখনো বাছাই খেলতে হয়নি ওয়ার্ল্ড কাপে, কিন্তু বাংলাদেশ টিমের এখন যে অবস্থা, আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশ টিমের আগামী বছর বিশ্বকাপের আগে বাংলাদেশ বাছাই ছাড়াই আসলে কোয়ালিফাই করতে পারবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ বাছাই ছাড়াই বিশ্বকাপ খেলবে। কেননা আপনি অলরেডি পাকিস্তানের বিপক্ষে একটা সিরিজ জিতে কিন্তু আপনি জাম্প করেছেন, একটু পয়েন্ট আপনার গ্রো করেছে। আপনার ম্যাচ অন্যদের থেকে অনেক বেশি, ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি, অন্য অনেক নিচের দিকে বটমের দিকে যারা দলগুলি রয়েছে তাদের থেকে অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনার সুযোগটা অনেক বেশি, এবং অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে প্রয়োজন বোধে আপনার একটু স্পিন ট্র্যাক বানাবে, ওইখানে হয়তো স্পোর্টিং উইকেট বানাবে না। নিউজিল্যান্ডের যেহেতু একটা উইকার টিম নিয়ে এসছে, সেক্ষেত্রে আপনার পাকিস্তানের বিপক্ষে যেরকম উইকেট খেলা হয়েছে সেই রকম উইকেটই হয়তো খেলা হবে। একটু হয়তো 19-20 ডক্টরিন হবে, মানে ওখানে যে ফাইন টিউন করবে একটু আমার নিজের সুবিধা নেওয়ার জন্য যতটুকু, কিন্তু আদার দেন কিন্তু আপনার এখানে খুব বেশি পরিবর্তন করার জায়গা নেই। একটা বিষয় এখানে যে যেহেতু বৈশাখে খেলা হবে, সেই ক্ষেত্রে ওয়েদারটা কত হিট হয়, মানে গরম থাকে, দিনে খেলা হবে, এগুলো একটা ব্যাপার চিন্তা করতে হবে। তো সেই যে জায়গায় তারপরে আমার কাছে মনে হয় 3 জন সিমার বাংলাদেশে খেলবে, এবং 3 জন সিমার যদি খেলে তার সঙ্গে মেহেদী মিরাজ রয়েছেন, আর স্পিনারকে খেলবে, সেটা হলো একটা ব্যাপার। যদি কোনো কারণে দেখা যায় যে স্পিনারদের দিয়েই তাদেরকে ঘায়েল করতে হবে, তাহলে একজন সিমার যদি অফ করে দেয়, 2 জন সিমার খেলে, আবার সেক্ষেত্রে আপনার সৌম্য যদি খেলে তাহলে তার বোলিংটা কাজে লাগাতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বাহাতি একজন স্পিনার হয়তো খেলাতে হতে পারে, বিকজ অফ তারা যদি স্পিনে একটু দুর্বল হয়, সেই ক্ষেত্রে তানভীর ভালো স্পিন করে। আর ডোমেস্টিকে বিশেষ করে নিজের হোমে যদি খেলা হয়, তানভীরের জন্য এটা একটা বিরাট জায়গা, বিরাট মঞ্চ। আই থিঙ্ক এবার সেই রকম একটা পলিসি নিয়েই বাংলাদেশ হয়তো এদিক ওদিক করবে, বাট উইকেট এবার ভালো থাকবে, এবং সেই উইকেটটা হয়তো পাকিস্তানের মতো অতটা ফ্রেন্ডলি থাকবে না, একটু হয়তো 19-20 হতে পারে, বাট স্পোর্টিং উইকেট হবে। আমি যদি একটু পিএসএল এর আমাদের যে 6 জন প্লেয়ার আছে তাদের ব্যাপারে জানতে চাই। পিএসএল এ তারা খেলতে ঠিকই গিয়েছে, কিন্তু তারা ফুল টাইমের জন্য এনওসি পায়নি। তো এই যে আবার নিউজিল্যান্ডের যে 10 জন আসছে না, তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজ খেলতেই আসছে, মানে ফ্র্যাঞ্চাইজ খেলবে, এই কারণেই তারা বাংলাদেশ সিরিজে জয়েন করছে না। তো এখানে আসলে কোন প্র্যাকটিসটা ঠিক বলে আপনি মনে করছেন? দেশের ন্যাশনাল টিমের খেলার জন্য আমি ফ্র্যাঞ্চাইজ লিগ ছেড়ে আসলাম, নাকি ফ্র্যাঞ্চাইজ খেলার জন্য দেশের হয়ে খেললাম না? বাংলাদেশের প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি বা পর্যাপ্ত সংখ্যক প্লেয়ার নেই, কোয়ালিটি প্লেয়ার নেই। প্লেয়ার আছে অনেক বাংলাদেশে, কিন্তু কোয়ালিটি প্লেয়ার নেই। রাজশাহী থেকে দেখবেন যে খেলোয়াড় প্রচুর আসছে, কিন্তু ওখান থেকে ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু খুব বেশি হয় না, ফলে কোয়ালিটি প্লেয়ার তৈরি হয় না। এভারেজ প্লেয়ার অনেক তৈরি হয়, কারণ অনেকগুলি একাডেমি আছে ওখানে থেকে। তো এখন বগুড়া বা অন্য বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু আলটিমেটলি যেটা আপনি বললেন যে নিউজিল্যান্ডের প্লেয়াররা ওখানে খেলতে যাচ্ছে, নিউজিল্যান্ডের কিছু কৌশল আছে তাদের ইন ফিউচার, যেহেতু তাদের কোয়ালিফাইংয়ের ব্যাপারটা নেই, তাদের এই টেনশনটা নেই যে আমরা তারা অলরেডি কোয়ালিফাইড, তো সেই ক্ষেত্রে তাদের এই টেনশন নেই। সেই ক্ষেত্রে তারা একটা এক্সপেরিমেন্ট করতে পারে। তারা 1 বছর আগেই একটা অ্যাডভান্স টিম পাঠিয়ে এখানে তারা যাচাই বাছাই করে নিয়েছে যে এই টিমটাকে ইন ফিউচারে তাদের বিশ্বকাপে কেউ না কেউ এখান থেকে খেলবে, কয়েকজন খেলবে, যে কারণে তারা এখন থেকেই শুরু করেছে। এবং পাকিস্তানও তার যে প্রক্রিয়াটা অনুসরণ করছে, বিকজ অফ তাদের জায়গাটা সিল্ড হয়ে থাকাতে তারা এই এক্সপেরিমেন্টগুলো করতে পারছে। যখন আপনার ঘরে মানে চাল থাকবে না, তখন কিন্তু আপনার উনুন যতই জ্বালান না কেন, তখন
ওই পানি শুধুমাত্র ফুটবে, ভাত আর হবে না। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই, যদি আপনি দু চারজনকে হঠাৎ করে এনে আপনি অভিষেক করাতে যান, তাহলে ফেল করলে বাংলাদেশের যে মিডিয়া এখন, সেই মিডিয়াতে যা হবে সেই মিডিয়ার প্রেশারটা নেওয়ার মতো সক্ষমতা এই তামিম ইকবালেরও তখন থাকবে না। তিনি মাত্র সভাপতি হয়ে এসেছেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যেটা আপনি বললেন যে নিউজিল্যান্ড পারলে আমরা কেন পারি না, নিউজিল্যান্ডের প্লেয়ার প্রচুর এবং তাদের যে প্লেয়ারগুলি রয়েছে কোয়ালিটি প্লেয়ার অনেক বেশি এবং একটা না দুটো তিনটা টিম তারা বানাতে পারে। আপনি দেখেন ভারতের যদি চিন্তা করেন, ওদের থেকে আবার ভারতের প্লেয়ার অনেক বেশি, অস্ট্রেলিয়ার প্লেয়ার অনেক বেশি। অস্ট্রেলিয়া চাইলেই তারা যে কোনো টিমকে সাফল করতে পারে। ওদের এমন এমন প্লেয়ারও গেছে যে তাদের একজন প্লেয়ার ইনজুর্ড হলে তাদের যে ব্যাকআপ প্লেয়ার ছিল, আপনি ধরেন স্টুয়ার্ট লয়ের কথাই বলেন, তিনি হাফ সেঞ্চুরি করেছেন বদলি খেলে, তারপর সিরিজে যখন তার যার জায়গায় পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন, তিনি আসাতে তাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ফেরত যেতে হয়েছে, অর্থাৎ খেলা আন্তর্জাতিক হয়নি। বাংলাদেশের এরকম একটা প্লেয়ার দেখান যে যাকে আনলেন তিনি আপনার 100 বা 50 করে দিল, তার পরবর্তীতে তাকে আবার দল থেকে বাদ পড়তে হলো। এরকম কিন্তু কোনো রকম আমরা কোনো সিন দেখি না, কিংবা এরকম ঘটনা আমাদের জানা নেই, বিকজ অফ হচ্ছে আমাদের ওরকম প্লেয়ার নেই। আমরা তো এমনিতেই বলে থাকি যে বাংলাদেশে জাতীয় দলের চান্স পাওয়ার জন্য ভালো পারফরমেন্স করতে হয় না, একজন মানে অন্যের খারাপ খেলার কারণে আমরা আরেকজনকে দলে নিয়ে আসি। এরকম ঘটনা কিন্তু আমরা গত অনেক বছর ধরে দেখে আসছি। এবং কিন্তু কি করলে আসলে এখানে আমরা কোয়ালিটি প্লেয়ার পেতে পারি, কি করলে আমাদের এই সংকটটা কাটবে? এই সংকটটা কাটানোর জন্য আপনার ডোমেস্টিক ক্রিকেটকে অনেক বেশি স্ট্রং করতে হবে। এই কথাগুলো অনেকবার বলা হচ্ছে, কিন্তু আমরা ডোমেস্টিক বলতে শুধুমাত্র ঢাকা না, ঢাকাতে বাংলাদেশের ক্রিকেটটা হয়ে গেছে। জাতীয় লিগ মানে হচ্ছে ডিভিশনাল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থ যে লিগটা, সেটা ফার্স্ট ক্লাস। আর আরেকটা হচ্ছে বিসিএল। এই বিসিএলটাও বাংলাদেশের ছিল, এটা ফ্র্যাঞ্চাইজি ছিল, কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা যেহেতু চলে গিয়েছে, তো সেই কোয়ালিটি মানে কম্পিটিটিভনেসটা কিন্তু এখন আর নেই। নিজেরা খেললে যেটা হয়, আপনি ধরেন ঢাকা প্রিমিয়ার লিগে যদি আপনি দেখেন, এটা টপ কোয়ালিটির একটা লিগ, কিন্তু সেই কোয়ালিটিটাও ফেল করেছে। আমরা বিগত কয়েক বছরে যখন আমরা দেখেছি জোর করে বা বিভিন্নভাবে ন্যাশনাল ক্রিকেটারদের, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের আটকে রেখে একটা ক্লাবে, আবাহনীর ক্ষেত্রে আমরা দেখেছি, একদম খোলাসা করে বললেই হয়, আবাহনীর ইসমাইল হায়দার মল্লিকরা এটা করেছেন, যে কারণে আপনার ক্রিকেটের যে স্ট্রাকচার থাকে, প্রিমিয়ার লিগের যে একটা স্ট্যান্ডার্ড ছিল, সেই স্ট্যান্ডার্ডটা নষ্ট হয়ে গেছে। অন্য দলগুলোকে আপনি দুর্বল করে দিলে তখন হবে কি, আপনার বেঞ্চে দেখা গেল 5 জন 7 জন 8 জন ন্যাশনাল টিমের প্লেয়ার বসিয়ে রেখেছেন, কিন্তু অন্য টিম ন্যাশনাল টিমের প্লেয়ারকে খেলাতে পারছে না। তিনি আবার ওটা খেলাতে গেলে আপনারা যেটা দেখেছি, ওই প্লেয়ারকে ন্যাশনাল টিমে ডেকে মানে ন্যাশনাল টিমের বেঞ্চে বসিয়ে রাখতো। ধরেন প্রাইম ব্যাংকের ক্ষেত্রে এরকম অনেক ঘটনা ঘটেছে, একটা দোলের সময় দেখেছি আমরা, আবার দেখেছি আপনার রূপগঞ্জের ক্ষেত্রে। এই যে ব্যাড কালচার, ওই কালচারগুলো বাংলাদেশের এই জায়গাটায় আঘাত করেছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কাজটা করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারত বা অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, এদের সবচেয়ে বড় ভালো দিক হলো এদের যে আঞ্চলিক বিভিন্ন প্রাদেশিক লিগগুলি হয়, তারা কিন্তু ওই সব জায়গায় খুব ভালো ক্রিকেট খেলে এবং তাদের ওখানে আলাদা লিগ রয়েছে। বাংলাদেশে কিন্তু এগুলো নেই। ডিস্ট্রিক্ট লিগ যেটা আমরা বলি, ডিভিশনে কিন্তু ওইরকম বড় মাপের কোনো লিগ হয় না। বা ঢাকা লিগের মতো যদি চট্টগ্রাম, সিলেট, তারপরে আপনার প্রতিটা বিভাগে যদি এরকম একটা লিগের চালু করা যায়, সেই লিগগুলো আপনার টুডে ম্যাচ করেন, 90 ওভার গেম হবে, আপনার কোনো সাদা বলের খেলা হবে না। বা সাদা বলের যদি আপনি পারেন, সাদা বলের একটা করবেন, আর একটা 90 ওভারের মাস্ট, মানে যেটা 2 দিনের গেম করবেন অথবা 3 দিনের করবেন। 2 দিনের করলে আপনার সক্ষমতা যদি কম হয়, তাহলে আপনার 2 দিনের গেম করেন, 90 ওভার খেলা হবে এবং লাল বলে খেলা হবে। এইটা যদি হয়, তাহলে দেখবেন যে আপনার বেসিক্যালি সবাই ক্রিকেটে উন্নতি করে এখানে আসবে। ওখানে যদি ম্যাচ ফি থাকে, দেখবেন ওই অঞ্চলের ক্রিকেটাররা ভালো খেলবে এবং ভালো খেলার ফলে নিজেদের আঞ্চলিকতার যে একটা টান থাকবে, সেই আঞ্চলিকতার টান না আসা পর্যন্ত, ফিলিংস না আসা পর্যন্ত ওই কম্পিটিশনটা আসবে না। কম্পিটিটিভনেস যদি গ্রো করে, তাহলে দেখবেন যে ভালো প্লেয়ার অটো ওখান থেকে উঠে আসছে। যখন 8টা বিভাগে এরকম লিগ হবে, টুর্নামেন্ট হবে, ফার্স্ট ক্লাসের মতো ক্রিকেট হবে বা 2 দিনের ম্যাচ হবে, 90 ওভার করে খেলা হবে, ওখান থেকে যে কোয়ালিটি প্লেয়ারগুলো আসবে, তাদের নিয়ে যখন জাতীয় লিগে যখন তারা খেলতে আসবে, তারা বলবে যে আমার বেটার প্লেয়ার রয়েছে জাতীয় লিগের টিমে, তুমি এই প্লেয়ারগুলিকে নাও। তারা তখন বানাতে যাবে টিম। ওই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে একটা ফাইট এবং এখানে চ্যাম্পিয়নশিপের যে পুরস্কার, সেটাকে অনেক বাড়িয়ে দিলে আমার মনে হয় এখানে কম্পিটিটিভনেসটা আসবে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে মনিটরিং সিস্টেম নেই। মনিটরিং সিস্টেম বলতে যে কেন কে ঠিকমতো ব্যাটিং করলো, কে ঠিকমতো বোলিং করলো, সিলেক্টরদের শুধু না, একটা র্যাঙ্কিং থাকতে হবে। এই যে বেতন কাঠামো আপনি দিয়েছেন ফার্স্ট ক্লাসে, তামিম ইকবাল বেতন বাড়ালেন, দ্যাটস ফাইন, গ্রেট। এই বেতন কাঠামো আমাদের আগের যে প্রেসিডেন্ট ছিলেন
লোটাস কামাল, আমরা যেটা বলি আহমদ মোস্তফা কামাল, উনি যখন আইসিসির প্রেসিডেন্টও ছিলেন, তো উনি এই বেতন কাঠামোটা চালু করেছেন। চালু করার পর খুব ভালো উদ্যোগ, কিন্তু বাংলাদেশের যে র্যাঙ্কিংটা একটা টার্গেট সেট করে দেওয়া উচিত। যদি কোনো প্লেয়ার এই এক মৌসুমে 900 রান বা 500 রান বা 600 রান এই পরিমাণ রান করতে না পারে, তাহলে সে এই কন্ট্রাক্টে, ন্যাশনাল কন্ট্রাক্টে আসবে না। আবার ধরেন কোনো উইকেট নেওয়ার ক্ষেত্রে যদি বোলারকে আপনার টার্গেট দেন, এতটুকু না করতে পারেন, তাহলে আপনি আসবেন না। সাথে ফিল্ডিং প্লাস আদার্স যেসব জিনিসগুলি রয়েছে সেখানে মার্কিং হবে। মার্কিং অনুযায়ী আপনাকে তার মূল্যায়ন করবেন। 100 জনকে দেওয়ার দরকার নেই। তো আপনি যদি কোয়ালিটি মানে হয়, রেজাল্ট আসে যে আপনার টার্গেট সেট করে দিলেন, সেই সেট টার্গেট যদি অ্যাচিভ করতে পারে 20 জন, তো 20 জনকে দেবেন, লাগলে বেতন আরও বাড়িয়ে দেবেন, কিন্তু ওইটা দিবেন। কিন্তু যখন আপনি গণহারে দিবেন, আপনার রান করলো না ঠিক মতো, 400-300 রান করলো, কোনোরকম খেললো, একটা সেঞ্চুরি পেয়ে গিয়েছে, পরবর্তীতে 4 ম্যাচে নেই, তাহলে আপনি তাকে দেবেন না। তার জন্য মার্কিং থাকবে, মার্কিংয়ের পরে আসবে, তাহলে আপনার কম্পিটিটিভনেস বাড়বে। আমরা এটা বুঝি অনেকে। এই কথাগুলো একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইওকে বললে, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আপনারা কেন মানে মনিটরিং সিস্টেমটা ডেভেলপ করেন না? ডেভেলপ করলে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপ করবে। কোয়ালিটি প্রচুর প্লেয়ার তৈরি হলে তো লাভ নেই, বেকার তৈরি হবে। এই বেকারের কথায় যদি একটু আসি, কিছুদিন আগে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু তামিম ইকবাল এসে তৃতীয় দিনেই, কিন্তু আমরা তামিম ইকবাল আসা তৃতীয় দিনেই আমরা সেই ঘোষণাটা পেলাম। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড যখন ছিল, তখন কেন আসলে ক্লাবগুলো তার সাথে একটা আলোচনা করে এই ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করতে পারলেন না? তখন আসলে এটা তো প্লেয়ারদের রুটি রুজি, আমরা সবাই জানি। তো তখন কেন আসলে প্লেয়ারদের কথা তাদের মাথায় আসেনি? তো প্লেয়ারদের কথা তাহলে কে চিন্তা করবে যদি ব্যক্তিকেন্দ্রিকই হয়ে যায় সবকিছু? দেখুন, আমাদের এখানে আমি তো সবসময় বলি, আমি অনেক জায়গায় বলেছি, আমি নিজে লিখেছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা এখানে সংগঠক হন, সাবেক ক্রিকেটার বলেন আর যেই বলেন, তামিম ইকবাল তো মাত্র দুদিনই আসলো, তার এখনও তার যে ক্যারেক্টার সেটা আমরা এখন দেখতে পাইনি। মানে প্রেসিডেন্ট হিসেবে, প্লেয়ার হিসেবে তার ক্যারেক্টারটা কেমন সেটা আমরা দেখেছি। তিনি ভালো প্লেয়ার, বড় প্লেয়ার, কিন্তু তার থিঙ্কিং লেভেল অনেক হাই, কিন্তু তিনি যদি সেটা এক্সিকিউট করতে চান, সেটা আমরা এক্সিকিউট না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। কিন্তু অন্য যারা ছিলেন তারা প্রত্যেকেই, আমরা এখন পর্যন্ত আমার দেখা, সবাই চেয়ার দখল করতে আসেন এবং নিজের নাম, যশ, খ্যাতি অর্জন করতে চান। কিন্তু সেই খ্যাতি অর্জন করতে গেলে কখনো কখনো যে কৌশলী বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু করতে হয়, সেটা তারা না গিয়ে তারা ইগোকে স্যাটিসফাই করার জন্য চেষ্টা করেছেন। আপনি যখন এলেন, আপনার সব ক্লাবে এসে আপনার কাছে হুমড়ি খেয়ে পড়বে না যে আপনি আন্তর্জাতিক প্লেয়ার ছিলেন, ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলেন, এই জন্য আসবে না। আপনার কাছে, তাদের কাছে যেতে হবে। যখন একটা ক্রাইসিস তৈরি হয়, সেই ক্রাইসিস যারা তৈরি করে বা যাদের মাধ্যমে অসহযোগ আন্দোলন তৈরি হয়েছে, এটা তো একটা অসহযোগ আন্দোলন ছিল, বিকজ অফ ইলেকশন ফেয়ার হয়নি। এবং সেখানে ফেয়ার বলতে এইটা বোঝাচ্ছি যে প্রক্রিয়া শুরু হওয়ার আগে, ভোটিং শুরু হওয়ার আগেই অনেকগুলো ঝামেলা তৈরি হয়েছিল। সেই ঝামেলার কারণে সেটা তো বিচারাধীন ছিল। হ্যাঁ, বিচারাধীন ছিল, কিন্তু বিচারাধীনের চেয়ে বড় ব্যাপার ওইটা তো, বিচার তো পরের ব্যাপার। আপনি তো স্থগিত করে ইলেকশন দিয়ে দিয়েছেন। স্থগিত করে পাওয়ার ইউজ করে যখন আপনি দিয়ে দিতে পারেন একটা জিনিস, আপনি ওইটা সমাধানও করতে পারতেন। তখন যদি উপদেষ্টা কারো পক্ষ না নিয়ে, তিনি যদি নিরপেক্ষ জায়গা থেকে সবার হয়ে, তুমিও আমার, তুমিও আমার, তোমাদেরকে আমি যেভাবে বসাবো তোমরা বসবে, এখন তোমরা সব মিউচুয়াল হও, 2 দল বসে তোমরা মিউচুয়াল হও, আমি এখানে দেখবো। কিন্তু সেটা না করে যখন আমি মানে ক্ষমতা আছে বলে আমি একটা পক্ষ হয়ে যাই, তখন এটা ঝামেলা হয়, যেটার কারণে এই করেছে। তারপরেও এটা মিনিমাইজ করা সম্ভব ছিল, ক্লাবগুলোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা সম্ভব ছিল। আমিনুল ইসলাম বুলবুল, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি জেতার পরে মোহামেডান ক্লাবের, ধরেন ওনার ক্লাব এখানে, উনি দীর্ঘ ক্যারিয়ার তার এখানে ডোমেস্টিক খেলার, এই ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন। তো এখান থেকে যখন খেলে আপনি আসছেন, তো আপনার ক্লাবে আপনি গিয়ে যদি বলতেন যে আমি আসতে চাই, ভাইয়া আমি যাই করেছি, যাই হয়েছে, চলেন আমরা লিগটা অন্তত খেলি, তারপরে আপনারা আমার সঙ্গে আসেন, কোথায় কী করতে হবে না করতে হবে অ্যাডজাস্ট করতে পারি কিনা, তারপরে না আসলে আমরা যেতে পারতাম। 20টা মিডিয়া নিয়ে আপনি ওখানে, আপনার যাওয়া উচিত ছিল। আপনি যে যাননি অর্থ হলো আপনি ইকো স্যাটিসফাই করেছেন, মনে করেছেন যে আপনার পদতলে এসে সবাই কুর্নিশ করবে, তা নয়। কারণ প্রত্যেকেরই কিন্তু জায়গা আছে, অবস্থান রয়েছে, যেটার খেসারত আজকে আপনাকে দিতে হলো। এই পরিস্থিতি না তৈরি করে ভালো। আমরা বলি না, প্রথমে যে কোনো কিছু অর্জন করতে হলে আত্মসমর্পণ করো, সেই রকম অবস্থা। ধরেন কাউকে পটাতে হলে, যদি আমি এখন মানে একটা ছেলে বা মেয়ের সঙ্গে যদি কার বন্ধুত্ব করতে হয়, তার সঙ্গে একজনের কথা না আরেকজনকে শুনতে হয়, যদি না শুনি তাহলে কিন্তু ফেলিওর হয়। তো সেই জায়গায় সম্পর্ক বিল্ড আপ হয় না। তো বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে গত 6 মাস একই অবস্থা দেখেছি। এবং ইভেন মিঠুন যখন গিয়েছিল, তিনি যদি তখন এটা চলো আমরা সবাই মিলে যাই চলো, সেটাও যদি করতেন, তাহলে আমার মনে হয় পরিস্থিতিগুলি আরও বেটার হতেন। উনি হয়তো একটু বেশি ইমোশনাল ছিলেন, হয়তো বেশি একটু অ্যারোগেন্ট ছিলেন, অথবা হয়তো একটু বেশি ইগো
স্টিক ছিলেন। তো সেই জায়গাতেই তিনি আসলে ফেল করেছেন, যে কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। কারণটা যদি প্লেয়াররা পারিবারিকভাবে সন্তুষ্ট না থাকে, ঘরে শান্তি না থাকে, ঘরে ভাত না থাকে, তাহলে মাঠে কোনো শান্তি থাকবে না, তখন খেলাও থাকবে না, এই খেলা পিছিয়ে যাবে। সেই অবস্থাটাই তৈরি হয়েছিল। আগামী এই লিগটা যদি এখন না হতো বা এই সময়ে না করার উদ্যোগ নেওয়া হতো, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ার ঝরে যেত, পরবর্তীতে তার খেলতে আসতে না, হয়তো চটপটি বিক্রি করতে যেত, হয়তো ফুচকা বিক্রি করতো, অথবা অন্য কোনো পেশায় আমরা কোনো কলকারখানায় দেখতাম। এটা খুবই প্যাথেটিক হতো। এমনিতে তো আপনি কয়েকটা টিমের বাইরে খুব বেশি পেমেন্ট দেয় না। আপনি সবচেয়ে হতাশাজনক কী জানেন, এই যে ফার্স্ট ডিভিশন নারী ক্রিকেটের যে টুর্নামেন্টটা করবে T20, এটা 30,000 টাকা আপনার হোল প্যাকেজের পেমেন্ট। একটা প্লেয়ারের 30,000 টাকা একটা মেয়েকে পেমেন্ট দেবেন, সে খাবে, ব্যাট কিনবে, না প্যাট কিনবে, না তার মা বাবাকে দেবে বা তার জমাবে, কী করবে? একটা ঢাকা প্রিমিয়ার লিগের বা ঢাকা ফার্স্ট ডিভিশন লিগে যদি এই পেমেন্ট হয়, তাহলে সেই লিগ করার দরকার কি? তাহলে কোথায় আসলে গ্যাপটা আছে? মানে গ্যাপটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রপার প্ল্যানিংয়ের অভাব। আপনার ফার্স্ট ডিভিশনে যেসব ক্লাব নিয়েছেন তাদের সঙ্গে আপনাকে ব্ল্যাকমেল করে। হাউ কম? একটা আপনি বড় বড় যেসব ক্লাব রয়েছে, এখন নয় অসহযোগ চলছিল সেটা, কিন্তু অসহযোগের দল তো ফার্স্ট ডিভিশনে নেই। আপনার এই প্লেয়ার এইগুলো যারা, এরাও আবার অন্য গ্রুপের, এরা আপনাকে হুমকি দিচ্ছে কি রেলিগেশন থাকবে না, তারা যেভাবে বলবে সেভাবে হবে। সেই লোকগুলো আবার কারা? সেই লোকগুলো একদম মানে প্রান্তিক পর্যায়ে, তারা আসলে ক্লাব চালানোর মতো না। আপনার এখানে মানে পেটে ভাতে যে আমরা যেটা বলি, সেই পেটে ভাতে ক্রিকেট চালানোর জন্য তারা এই প্ল্যানটা নিয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাধ্য করব, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে অনুদানটা পাবে সেটা নিয়ে একটা টিম বানিয়ে আমরা মোটামুটি মেয়েদেরকে আমরা কোনো টাকা দেবো না এবং খেলিয়ে নেব। তো তাহলে ওই মেয়েটা কেন থাকবে? ছেলে এবং মেয়ে আসার চেয়ে তো এটা আসা উচিত, বেশি জরুরি ছিল না যে এরা প্লেয়ার? না, প্লেয়ার হলেও তো আপনার ধরেন এখানে ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা কথা আছে। এখন ওই ফার্স্ট ডিভিশন ছেলে এবং মেয়ের মধ্যে অনেক ক্রিকেট শুধু না, ফুটবল, সারা পৃথিবীতে এই স্পোর্টসের একটা ডিফারেন্স রয়েছে। আবার টেনিসে ধরেন মেয়েদের টেনিসেও ছেলেদের টেনিসেও অনেক বেশি এই কিছু একটা গ্যাপ তো রয়েছে। টেনিসে অ্যাভারেজ করেছে, ধরেন আইসিসি যেরকম করেছে মেয়েদের পেমেন্টের ক্ষেত্রে, মেয়েদের ইয়ের ক্ষেত্রে, ওই ব্যালেন্সটা বাংলাদেশের ক্রিকেটে করার মতো এখনও অবস্থায় আসেনি। ইন্ডিয়া পারেনি। এখন অস্ট্রেলিয়াতে যেটা করেছে ইন্ডিয়া, কিন্তু সেটা এখনও ফুল এক্সিকিউশনে যেতে পারেনি। ইন ফিউচার হয়তো যাবে। অলরেডি তারা একটা বিশ্বকাপ জিতেছে, আমরা দেখলাম। সেই কারণে কিন্তু তাদের এই উত্থানটা হয়েছে। এই জাগরণগুলো আনতে হবে। এখন মেয়েদের ক্রিকেটে আপনার ধরেন একটা বিপিএল এখনও আমরা করতে পারিনি। গত বছর, এই বছরের আগের বছরে একটা বিপিএল করার জন্য এই তামিম ইকবালই অলরেডি টিমও কিন্তু ফাইনাল করে দিয়েছিলেন, এবং সেখানে কে কে ম্যানেজমেন্টে থাকবে সেই টিম ফরচুন বরিশাল থাকবে, আরও দুটো টিমকে অলরেডি কনফার্ম করে ফেলেছে। কিন্তু কেন ফারুক ভাই সেই টিম বিপিএলটা করলেন না আমি জানি না। যদি ওটা করা থাকতো তাহলে এবছর একটা মেয়েদের বিপিএল হতো, তাহলে মেয়েরা আরও কিছু উপার্জন করতো। যত আপনি এখানে ফ্যাসিলিটি ডেভেলপ করবেন বা উপার্জনের রাস্তাগুলি তৈরি করবেন, মেয়েদের ক্রিকেটে ছেলেদের থেকে আসার সম্ভাবনা বেশি। কারণ প্রান্তিক পর্যায়ে মেয়েদের কর্মসংস্থান খুবই কম, এবং সেই কর্মসংস্থান যখন কম, তখন এইসব জায়গায় যখন সুযোগ পাবে, তখন তারা দেখবে যে আমার ইস্টাবলিশ হওয়ার একটা ভালো জায়গা রয়েছে, মঞ্চ রয়েছে। আজকে যদি আপনার জ্যোতির্ময় মণ্ডল, নিগার সুলতানা জ্যোতি, কিংবা অন্য যেসব মেয়েরা রয়েছে, তারা আপনি যদি চিন্তা করেন একবার, আর রাবিয়া বা অন্যরা, তারা কতটা এস্টাবলিশ, অর্থনৈতিকভাবে যখন শক্তিশালী হয় কোনো মেয়ে, তখন তার কিন্তু সামাজিক অবস্থান তৈরি হয় এবং তো ভালো ক্রিকেট খেলে, তার পারফরমেন্স ভালো হয়, দেশের ভালো হয়। আমি যদি ফারুক আহমেদের কথা থেকে একটু 21 মাস আগে যেতে চাই। 21 মাস আগে যখন তিনি আসলেন, তখন তিনি খালেদ মাহমুদ সুজনকে বোর্ড থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু তামিম এসে প্রথম যে কাজগুলো করেছেন তার মধ্যে একটা, তিনি আবার খালেদ মাহমুদ সুজনকেই ডেকে পাঠিয়েছেন। তো খালেদ মাহমুদ সুজনের অভাবটা আসলে বোর্ডে কোথায় ছিল? খালেদ মাহমুদ সুজন আসলে সুজনকে বাদ দেয়নি, এটা বললে পরে আবার আমাদের ভুল হবে। উনি নিজেই চলে গিয়েছিলেন, কারণ যে এনভায়রনমেন্ট ছিল সেখানে তার থাকার মতো অবস্থা ছিল না। কারণ তিনিও একজন এক্স ক্যাপ্টেন, এবং তার কিন্তু অবদান রয়েছে বিশ্বকাপে। 99-এর বিশ্বকাপ যদি চিন্তা করেন, তার কিন্তু অবদান রয়েছে। ওখানে মিনহাজুল আবেদিন নান্নুর কিন্তু অবদান রয়েছে। অনেকেই বড় বড় প্লেয়ার, অনেকেই তো দলে খেলে, বিশ্বকাপ খেলে, কিন্তু সবাই পারফর্ম করে না, সবাই নাম করতে পারে না। অনেকেই ক্যাপ্টেন হয়। আমাদের দেশে আমি এই মঞ্চে বোধহয় আরেকবার বলে গিয়েছিলাম যে আমাদের দেশে সাবেক ক্যাপ্টেন মানে হচ্ছে ঈশ্বর তুল্য, কিন্তু আসলে ঈশ্বর তুল্য না। আপনি ওই সময় ক্যাপ্টেন হতেন 3 মাস বা যে কোনো একটা সিরিজের জন্য আপনাকে মনোনীত করা হতো। আপনার সময়ে অনেক ভালো বড় ক্রিকেটার ছিল, কিন্তু কোনো একটা কারণে হয়তো আপনি অ্যাডভান্স ছিলেন, আপনি তার চেয়ে বেটার প্লেয়ার হয়তো না, কিন্তু আপনি হয়েছেন। এখন আপনি তামিমের ক্যাপ্টেন হতে অনেক সময় লেগেছে। মাশরাফি বিন মুর্তজা যখন সরে গিয়েছেন, তখন কিন্তু ক্যাপ্টেন হয়ে গেছেন। যদি সাকিবের ওই সময় আপনার নিষেধাজ্ঞা না থাকতো, তাহলে কিন্তু তামিমের ক্যাপ্টেন হওয়া হতো না। তো এইরকম অনেক কিছুই হয়, সিচুয়েশন চেঞ্জ হয়। সিচুয়েশন চেঞ্জ হওয়ার কারণে আপনাদের অ্যাডভান্টেজ পান। আপনি যেটা বললেন যে
19 মাস আগে 21 মাস আগে খালেদ মাহমুদ সুজন চলে গিয়েছিলেন। ওই পরিবেশ যখন আসছিল ওই পরিবেশটা তাদের জন্য ফিট ছিল না, বিকজ অফ সবাই তখন ফ্যাসিস্ট করতে করতে এত বেশি সবাইকে মানে আঘাত করা হচ্ছিল। সবাই তার ফ্যাসিস্ট না, ধরেন আপনার বাংলাদেশে তখন তো সবাই ছিল, এই যে এখন যারা বাংলাদেশে, তখন আওয়ামী লীগের সময় এই মানুষগুলিই তো ছিল। আমরা তো কেউ বাইরে চলে যাইনি, আমরা বিদেশ থেকে ইম্পোর্টেড না, হঠাৎ করে আমাদেরকে আমদানি করা হয়নি। তো আমরা যখন ছিলাম তখন তাদের সঙ্গে আমাদের কাজ করতে হয়েছে, আমরা সাংবাদিক ছিলাম, তাদেরকে প্রশ্ন করতে হয়েছে। এখন যদি বলে তুমি ওই সময় প্রশ্ন করেছো, তুমি তেলু প্রশ্ন করেছো, অতএব তোমাকে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশপাশে আসতে দেওয়া হবে না, তাহলে তো হবে না ভাই। সিচুয়েশনটা যে যখন যেরকম ছিল সেরকম করেছে। ভালো সাংবাদিক ওখানে অনেক কঠিন প্রশ্নও করেছে। খালেদ মাহমুদ সুজন এখন তামিম ইকবাল নিয়ে এসছেন, তার কিছু ক্যাপাবিলিটি রয়েছে, তার দক্ষতা অনেক বেশি। আপনার গেম ডেভেলপমেন্টে যে মানে উন্নতি, চ্যাম্পিয়ন করার জন্য বাংলাদেশের প্রথম 19 বিশ্বকাপ জিতেছিল, সেটার পেছনে খালেদ মাহমুদের ভূমিকা রয়েছে। তার কিছু দুর্বলতা অবশ্যই রয়েছে, তিনি যে কোচিং বা প্যানেল নিয়োগ দেন সেখানে হয়তো তার কিছু পছন্দের লোক বেশি থাকে, কিন্তু সেই জায়গাটাতে তিনি যদি ওভারকাম করতে পারেন, তিনি যদি আরও বেশি একটু এই জায়গায় নিরপেক্ষ হতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় তার মতো সংগঠক কিংবা তার মতো ক্রিকেট পাগল লোক খুব কম বাংলাদেশে আর নেই। সেকান্ত ভাই 1 মিনিটে শেষ প্রশ্ন জানতে চাই, আসলে তামিম ইকবালের থেকে আপনি কি আশা করেন? তামিম ইকবালের কাছ থেকে আমি অনেক কিছু আশা করি, কারণ হচ্ছেন তামিম ইকবাল কিন্তু এই যে উত্থান পতন, বাংলাদেশের উত্থানও যেমন দেখেছেন, তার সঙ্গে যেমন সম্পৃক্ত, তেমনি আপনার এই যে স্ট্রাগল করছে এই পিরিয়ডটা দেখেছেন, এবং কোথায় দুর্বলতা রয়েছে, কোনো সবলতা রয়েছে, সেই জিনিসগুলো তার নখদর্পণে। অতএব তিনি যদি আন্তরিকতা দিয়ে কাজ করতে পারেন এবং উপর লেভেলে মানে সরকার লেভেলে যেই থাক, সরকার লেভেলে বাংলাদেশের মতো জায়গায় ম্যানেজ করে চলতে হবে এবং তাদেরকে আদায় করে নিতে হবে তাদের কাছ থেকে। সেই জায়গা থেকে তামিম ইকবালের আশা করব বাংলাদেশ 31 সালে বিশ্বকাপের আয়োজক, আয়োজক, তো সেই ক্ষেত্রে আপনার সমস্ত অবকাঠামোগতগুলো খুব ভালো ডেভেলপ করেন এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা নিশ্চিত করেন। শুধু তাই না, প্রত্যেকটা ডিভিশন লিগের আয়োজনের ব্যবস্থা করেন। থ্যাংক ইউ সো মাচ সেকান্ত ভাই আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য।